আসসালামু আলাইকুম। আমি রাজিবুল আলম, প্রভাষক, ইকবাল সিদ্দিকী কলেজ, নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী নিয়ে আজকে আলোচনা করছি। আর্থিক অবস্থা বিবরণী শিখতে হলে প্রথমেই প্রয়োজন হয় লেনদেন, হিসাব, মূলধন, মুনাফা জাতীয় এ সকল বিষয় জানার পর জাবেদায় অন্তর্ভুক্ত করতে হয়। জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করতে হয়। খতিয়ান প্রস্তুত করার পর খতিয়ানের জের বা উদ্বৃত্ত দিয়ে রেওয়ামিল প্রস্তুত করতে হয়। রেওয়ামিলের মাধ্যমেই আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে হয়। শিক্ষার্থীরা, আর্থিক অবস্থা বিবরণীর তিনটি অংশ আছে: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা বিবরণী। প্রথমেই আমরা বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব। বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনার প্রথমেই আমরা আলোচনা করব বিশদ আয় বিবরণী সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা প্রথমে আয়সমূহ অন্তর্ভুক্ত করব এবং আয়সমূহ থেকে ব্যয়সমূহ বাদ দেব। আয়সমূহের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সেবা আয় এবং তার সাথে যোগ হবে প্রাপ্য সেবা আয়, সুদ আয়, ডিভিডেন্ড আয় বা লভ্যাংশ প্রাপ্তি। এর মাধ্যমে মোট আয় নির্ণয় করা হয় এবং এই মোট আয় থেকে বাদ দিতে হয় ব্যয়সমূহ। অফিস ভাড়া যোগ বকেয়া, বেতন ও সম্মানী, যদি বকেয়া থাকে যোগ করব, অগ্রিম থাকলে বিয়োগ করব। বিদ্যুৎ ও টেলিফোন বিল, বিমা খরচ, যাতায়াত খরচ, আইন খরচ, ছাপা ও মনিহারি। শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমরা আয়সমূহ থেকে মোট ব্যয়সমূহ বের করে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাব নিট মুনাফা। শিক্ষার্থীরা, দুই ধরনের আর্থিক অবস্থা বিবরণী তোমাদের থাকবে, এক সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের আর এক ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের। আমরা প্রথমে আলোচনা করলাম সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের নিট মুনাফা নির্ণয়। এখন আলোচনা করব শিক্ষার্থীরা আমরা বিশদ আয় বিবরণী ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের। শিক্ষার্থীরা, ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুতকালে প্রথমেই উপরে প্রতিষ্ঠানের নাম লিখব, তারপর বিশদ আয় বিবরণী লিখব। তার নিচে 31শে ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য এই কথাটি লিখব। তারপর আমরা শুরু করব। ঘর হবে বিবরণ, টাকা টাকা টাকা। প্রথমেই আমরা নিট বিক্রয় নির্ণয় করব। নিট বিক্রয় কিভাবে নির্ণয় করব? বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব এবং বিক্রয় বাট্টা বাদ দিব। অর্থাৎ পণ্য বিক্রয় করার পর কিছু পণ্য ফেরত আসে, সেই ফেরত পণ্যগুলো বিয়োগ দিব এবং বিক্রয় করার সময় আমরা যে বাট্টা প্রদান করে থাকি বাট্টাও আমরা বিয়োগ দেব। নিট বিক্রয় নির্ণয় করার পর আমরা নিট বিক্রয় থেকে বাদ দেব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই থাকবে প্রারম্ভিক মজুত পণ্য। প্রথমেই প্রারম্ভিক মজুত পণ্য, তারপর ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ, ক্রয় বাট্টা বাদ, পণ্য উত্তোলন বাদ, বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বাদ যাবে শিক্ষার্থীরা। তার সাথে যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করছি শিক্ষার্থীরা। আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, জ্বালানি খরচ, আমদানি শুল্ক, কারখানার বিদ্যুৎ খরচ। শিক্ষার্থীরা, আন্তঃপরিবহন অর্থাৎ পণ্য আনয়ন করার সময় যে পরিবহন খরচ হয়ে থাকে সেটি হচ্ছে আন্তঃপরিবহন। জাহাজ ভাড়া অর্থাৎ কাঁচামাল ক্রয়ের সময় জাহাজের যে ভাড়া প্রদান করা হয়ে থাকে। মজুরি প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ বলতে শিক্ষার্থীরা বোঝানো হয় যেই খরচ উৎপাদন বাড়ার সাথে সাথে বাড়বে, যেই খরচ উৎপাদন কমার সাথে সাথে কমবে, সেই খরচগুলোকেই বলা হয় প্রত্যক্ষ খরচ। মজুরি প্রত্যক্ষ খরচ।
ডক চার্জ, ডকইয়ার্ড থেকে ডক, অর্থাৎ পণ্য জাহাজে আনয়ন করার সময় যে জাহাজের যে জায়গায় ভিড়বে সেই জায়গার যে ভাড়া বা চার্জ প্রদান করতে হয় সেটি হচ্ছে ডক চার্জ। পণ্য প্রস্তুতের সময় যে জ্বালানি খরচ হয় সেই জ্বালানি খরচকেই প্রত্যক্ষ খরচ বলা হয়। পণ্য আনয়নের সময় আমদানি শুল্ক প্রদান করতে হয়, আমদানি শুল্ক অথবা শুল্ক, এই দুই নামেই থাকতে পারে শিক্ষার্থীরা। আর কারখানার বিদ্যুৎ খরচ, অর্থাৎ কারখানার যাবতীয় খরচই প্রত্যক্ষ খরচ, এই জন্য বিক্রিত পণ্যের ব্যয় কারখানার খরচও অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রথমে আমরা নিট বিক্রয় নির্ণয় করব। নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে আমরা কি বিয়োগ দিব শিক্ষার্থীরা? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আর যা থাকবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থাকতে পারে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সেটি প্রত্যক্ষ খরচ আসবে। বিক্রয়যোগ্য পণ্যের যে ব্যয় টোটাল নির্ণয় হলো, অর্থাৎ আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয় ও অন্যান্য প্রত্যক্ষ খরচ, এই খরচগুলো যোগ করার পর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় হয়। আর এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য যা সমন্বয়ে থাকবে বাদ যাবে সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য বিয়োগ করার মাধ্যমে আমরা পেয়ে যাব মোট মুনাফা। অর্থাৎ আমরা যে নিট বিক্রয় নির্ণয় করেছিলাম, নিট বিক্রয় থেকে বাদ বিক্রিত পণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার মাধ্যমে আমরা মোট মুনাফা পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা মোট মুনাফার সাথে আমরা কি করব? বাদ দেব পরিচালন ব্যয়। আমাদের প্রতিষ্ঠানের যে পরোক্ষ খরচগুলো আছে সেই খরচগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমেই বিক্রয় পরিবহন, বেতন, অফিস ভাড়া। বিক্রয় করার ক্ষেত্রে যে পরিবহন খরচ সেই পরিবহন খরচকে বলা হয় বিক্রয় পরিবহন। বেতন অর্থাৎ মাসিক কর্মচারীদের যে বেতন প্রদান করা হয়ে থাকে সেই বেতনকেই বলা হয় পরোক্ষ খরচ। আর বেতন কেন পরোক্ষ খরচ? কারণ যেই খরচ উৎপাদন বাড়ার সাথে সাথে বাড়বে না, উৎপাদন কমার সাথে সাথে কমবে না, সেই খরচকেই বলা হয় মূলত পরোক্ষ খরচ। যেহেতু বেতন প্রদানের ক্ষেত্রে উৎপাদন বাড়লেও বেতন বাড়বে না, উৎপাদন কমলেও বেতন কমবে না, সেহেতু বেতন হচ্ছে পরোক্ষ খরচ। অফিসের ভাড়া পরোক্ষ খরচ, বিদ্যুৎ খরচ পরোক্ষ খরচ, অফিস খরচ পরোক্ষ খরচ, বাট্টা খরচ পরোক্ষ খরচ, স্থায়ী সম্পদের মেরামত ব্যয় পরোক্ষ খরচ। স্থায়ী সম্পদ মেরামত করতে যে ব্যয় হয় সেই ব্যয়কে বলা হয় স্থায়ী সম্পদের মেরামত ব্যয়। ডাক খরচ, বিজ্ঞাপন খরচ, মণিহারি খরচ, প্রশিক্ষণ ভাতা, পার্কিং, ভ্রমণ খরচ, বিমা খরচ, ব্যাংক চার্জ, কমিশন প্রদান, স্থায়ী সম্পদের অবচয়। শিক্ষার্থীরা এই সকল খরচকে বলা হয় পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় নির্বাহ করা হয়। অর্থাৎ মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে এই ধরনের পরোক্ষ খরচ হয়ে থাকে। তাছাড়াও স্থায়ী সম্পদের অবচয়, ইজারা সম্পত্তির অবলোপন, কমিশন প্রদান, কুঋণ যোগ নতুন কুঋণ বা পুরাতন কুঋণ সঞ্চিতি, এগুলো বাদ পরিচালন ব্যয় পর আমরা পেয়ে যাব পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় আর বাদ দিব অন্যান্য ব্যয়। এর মাধ্যমে আমরা পাব নিট মুনাফা। তাহলে অন্যান্য আয়ের মধ্যে আছে শিক্ষার্থীরা প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, প্রদত্ত ঋণের সুদ, ব্যাংক জমার সুদ, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত বাট্টা, উপবাড়া, প্রাপ্ত লভ্যাংশ। এবং অন্যান্য ব্যয়ের মধ্যে আমরা পাবো স্থায়ী সম্পদের বিক্রয়জনিত ক্ষতি, মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, শিক্ষানবিশ ভাতা, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি।
অর্থাৎ অন্যান্য আয় যোগ করব, অন্যান্য ব্যয় বাদ দিব, তার মাধ্যমে আমরা পাবো নিট মুনাফা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশাই করছি। আল্লাহ হাফিজ।